জ্বালানির ভোগান্তি চলছে, দেশের ইতিহাসে এখন সর্বোচ্চ মজুদ, দাবি প্রতিমন্ত্রীর। সংকট নিয়ে লুকোচুরি না করার আহ্বান ডাক্তার শফিকের। 419 যাত্রী নিয়ে রাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হাজিরা। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে অংশীজনের সাথে ভারত আলোচনা চালিয়ে যাবে, জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। হামে আরও 5 শিশুর মৃত্যু, হাসপাতালগুলোতে ঠাঁই মেলা কঠিন। 1 সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা স্বাস্থ্যমন্ত্রীর। যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা ইরানের। চুক্তি না হওয়া পর্যন্ত তেহরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে, বলেছেন ট্রাম্প। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ এবার। ছুটির দিনে রাজধানীর ফুয়েল পাম্পগুলোতে লম্বা লাইন, তীব্র গরম আর দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত গ্রাহকরা সংকট নিরসনের অপেক্ষায়। বন্ধের দিনেও ডিপো খোলা থাকায় পাম্প থেকে খালি হাতে ফিরতে হবে না গ্রাহকদের, প্রত্যাশা পাম্প সংশ্লিষ্টদের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। তেল সংগ্রহে এমন লম্বা লাইন এখন রাজধানীর পাম্পগুলোতে প্রতিদিনের দৃশ্য। রোদ গরম উপেক্ষা করে এভাবেই তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে চালকদের। মধ্যরাত থেকেও অনেকে সিরিয়ালে দাঁড়িয়েছেন। তেল সংগ্রহে কোথাও কোথাও সময় লাগছে 8 থেকে 12 ঘন্টা। আজ সুপার মার্কেট হয়ে এই যে বাটামের পিস দিয়া এন দিয়া ঘুরে এই পর্যন্ত আসলাম। 4:30 লাইনে খাড়াইছিলাম। এখন বাজে 12:30 উপরে, ফোন 1টা বাজে গেছে। পরে হিসাব করলে 13 ঘন্টা, খাওয়া নাই দাওয়া নাই। চালকদের দাবি, এই ভোগান্তি নিরসনে যেন দ্রুত কার্যকর উদ্যোগ নেয় সরকার। পানিতে বা কোথাও চাকরি করে তার কিন্তু ডিউটি কতক্ষণ? 8 ঘন্টা। সরকারি চাকরির নিয়মও ঠিক তাই, গার্মেন্টসের নিয়মও ঠিক তাই, কিন্তু আমরা 8 ঘন্টা কি করতেছি? এই তেলের পিছনে ব্যয় করতেছি। সকাল 6টা থেকে আবার এই পর্যন্ত আসি, এখন কখন পাই বলতে পারি না। আমরা চাই যে সরকার যদি তেলের দাম বাড়ানোর হয় বাড়াক, কিন্তু আমরা এই ভোগান্তি থেকে মুক্তি চাই। জরুরি সেবায় নিয়োজিত পেশাজীবীদের জন্য বিশেষ ফুয়েল পাস করার দাবিও তুলছেন অনেকে। বিশেষ করে কিছু প্রফেশন যারা আমরা সবসময় প্রায়োরিটি সার্ভিস দিয়ে থাকি, সেটা আমরা ডক্টর আছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আপনারা যারা সাংবাদিক আছেন, এরকম দেশের যেগুলো স্টাবলিশড ফ্রন্টলাইনার, সরকারের দিক থেকে একটা নিয়ম নীতিমালার দিক থেকে প্রায়োরিটি দেওয়া উচিত যে এই ফ্রন্টলাইনার যারা দেশের জন্য সবসময় কাজ করে আসছে তাদেরকে অবশ্যই প্রায়োরিটি দিয়ে এই সার্ভিসটা যেন বজায় রাখার নিমিত্তে তেল দেওয়া হয়, তারা যেন নিরবিচ্ছিন্ন সেবাটা দিতে পারে। আমরা যদি এখানে 1 ঘন্টাও এক্সট্রা সময় দিই, সে 1 ঘন্টা কিন্তু আমরা সে হসপিটাল আমাদের রোগীদের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা সেবাটা দিতে পারি। শুক্র শনিবার বন্ধের দিনেও ডিপো থেকে পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ চালু থাকায় দীর্ঘ ভোগান্তি হলেও অন্তত তেল নিয়ে ফিরতে পারবেন গ্রাহকরা, দাবি পাম্প সংশ্লিষ্টদের। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। পর্যাপ্ত সঠিক তথ্যের অভাব এবং সরকারের ব্যবস্থাপনার ঘাটতিতে দেশে দীর্ঘ হচ্ছে জ্বালানি তেলের সংকট। বিশ্লেষকরা বলছেন, সরকারের তথ্যের সাথে বাস্তবের কোনো মিল নেই। জনভোগান্তি কমাতে সরকারের এই পর্যন্ত নেওয়া পদক্ষেপ যথেষ্ট নয় বলে মনে করছেন তারা। বললেন, জ্বালানি তেল সংকটের পাশাপাশি সরকারকে ভোগাবে বিদ্যুতের অপরিমিত লোডশেডিং। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বন্দরে তেল নিয়ে জাহাজ ভেড়ার শব্দ শোনা যায়। সরকারও জানায় বর্তমানে ইতিহাসের সবচেয়ে বেশি জ্বালানি তেলের মজুদ আছে, কিন্তু পেট্রোল পাম্পে তেল নেওয়ার লাইন আশপাশের এলাকা ছাড়িয়ে তৈরি করছে যানজট। অপেক্ষার প্রহর দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে ভোর হয়। কখনো জ্বালানি তেল মেলে, আবার কখনো অপেক্ষা দীর্ঘতর হয়। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং গর্বের সাথে বলতে পারি, বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, তেল মজুদের তথ্য ও ব্যবস্থাপনার মধ্যে কোনো মিল নেই। ফলে আস্থাহীনতায় প্যানিক বাইং ও মজুদ করার প্রবণতা কমছে না। আমদানি নির্ভরতা তো সংকট তৈরি করছে, এর ভিতর কোনো প্রশ্ন নাই, কারণ এটাই মূল কারণ আমাদের প্রাইমারি এনার্জি 62% উপরে আমরা আমদানি নির্ভর। কাজে আমদানি নির্ভরতা আমরা যদি কমাতে না পারি, তাহলে আমরা আসলে এই ধরনের প্রবলেম, যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে ডিসরাপশন হলে যে আমাদের ক্ষতি হচ্ছে, ভর্তুকি দিতে হচ্ছে, সেটা থেকে আমরা বেরোতে পারবো না। রাষ্ট্রায়ত্ত যে পদ্মা, মেঘনা, যমুনার যে তিনটা কয়েকটা কোম্পানি আছে, তারা কিন্তু মূলত আমদানি করে এনে মানুষের কাছে পৌঁছায় ডিস্ট্রিবিউশন। তারা কিন্তু দেখেন এখানে এতগুলো কোম্পানি
কয়েকটা কোম্পানি কাজ করছে, তারা নিজেরা নাকি প্রফিট করে, তাদের নাকি অনেক প্রফিট হয় এবং তারা নিজেরা অনেকভাবে মুনাফা নিজেরা ভাগ করে নেয়। আসলে এই সরকারের এই যে মুনাফা ভাগ করা বা তারা যে প্রফিট কথা বলছে, এটা কিন্তু মানে জনগণের ভোক্তাদের কাছ থেকে কিন্তু টাকাটা নিয়ে কিন্তু তারা এগুলি করছে, কিন্তু এটা কিন্তু করা উচিত নয়। কারণ তারা উচিত ছিল যে দামে কিনে সেটা করে যখন যেটা হবে সেটাকে সমন্বয় করা। মজুদ পরিস্থিতি সম্পর্কে কিন্তু পূর্ণাঙ্গ তথ্য আসছে না, এটা একটা। অন্যদিকে হচ্ছে যে এই যে তেল যতটুকু আছে আমাদের, সেটার ডিস্ট্রিবিউশনটা কিন্তু আনইভেন হচ্ছে, মানে কোনো কোনো পেট্রোল পাম্প অনেক পাচ্ছে, কোনোটা হচ্ছে পাচ্ছেই না, বা হয়তো অন্যগুলো থেকে কম পাচ্ছে। তো এইটার কারণে দেখা যাচ্ছে যে অযথা ভিড় বাড়ছে। জ্বালানি তেল সংকটের মধ্যেই ঘাটতি হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। পর্যাপ্ত জ্বালানির সরবরাহ না থাকায় বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমেছে প্রায় 2000 মেগাওয়াট। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এখনই পরিস্থিতি সামাল দেয়া না গেলে শিল্প ও সেচ নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার। ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং গ্যাস সরবরাহ। তার কারণ আমাদের যে একটা মানে এই গ্যাস এবং এই ইলেকট্রিসিটি ডিপেন্ডেন্ট যে ম্যানুফ্যাকচারিং, সেটার একটা বড় অংশ কিন্তু আমাদের আরএমজি সেক্টর। হ্যাঁ, এবং সেখানে কিন্তু একটা যে লিড টাইম আছে, সেই লিড টাইমের মধ্যে আমাদের এই পোশাকটা সরবরাহ করতে হচ্ছে। চাহিদার তুলনায় কিন্তু আসলে বিদ্যুৎ জ্বালানি সরবরাহ সেখানে কিছুটা ঘাটতি তৈরি হচ্ছে, সামনে আরও হয়তো হবে যদি এরকমভাবে চলতে থাকে, এবং প্রকট আকার ধারণ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে মানে এই ঘাটতির। বেটার ম্যানেজমেন্ট, মার্কেট মনিটরিং এবং মানুষকে প্রপার মেসেজ দেওয়া যে আমরা পেট্রোল এবং অকটেন নিজেই প্রডিউস করি, অকটেনের একটা অংশ আমদানি করি, কাজে এই সংকটটা হওয়ার কথা না। অন্যদিকে আমাদের যে সংকট সেটা হচ্ছে এলএনজি, ডিজেল, এগুলো এক্সপেন্সিভ প্রাইসে কিনতে হচ্ছে, যে কারণে সরকারের ভর্তুকি বেড়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন সোর্স থেকে অ্যাডিশনাল ফান্ডিংয়ের চেষ্টা করছে। আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে জ্বালানি খাতে যেমন ভর্তুকি মাত্রাতিরিক্তভাবে বাড়বে এই অর্থবছর শেষে, একইভাবে বিদ্যুৎ খাতে যে গত বছর যে রাজস্ব ঘাটতি ছিল সেটা আরও অনেক বাড়ার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, কার্যকর রেশনিং ব্যবস্থা এবং ভোগান্তি বাড়ার আগেই বিদ্যুৎ জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারের। রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এবং জ্বালানি সংকটের তথ্য নিয়ে লুকোচুরি না করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামাত ইসলামের জেলা ও মহানগরীর আমির সম্মেলনের সূচনা বক্তব্যে এই আহ্বান জানান। কোনো অনিয়মে এক চুলও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার মৃত্যু ঘটেছে উল্লেখ করে তিনি আরও বলেন, গণভোটের রায় সহ জনগণের সকল দাবি আদায় করে নেওয়া হবে। সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করে পুরনো ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চাচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। বলেন, সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করায় 11 দল ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে বাধ্য হচ্ছে। জনগণের অধিকার হরণ করার যত কাজ আছে সব জায়গায় বাধার দেয়াল হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। এক চুল পরিমাণ ছাড় দেব না এই জায়গায়। প্রিয় দেশবাসী, আমরাও আপনাদের অংশ, সবাই মিলেই আমরা, সবাই মিলেই বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশি। সুতরাং আমাদের লড়াই আমাদের জাতির জন্যে, সবার জন্যে। এই লড়াই আপনারও লড়াই, এই লড়াই আমারও লড়াই। এই লড়াই ইনশাআল্লাহ একসাথে সামনের দিকে এগিয়ে যাব। আমরা দৃঢ় আস্থাশীল, জনগণের সব দাবি আদায় হবে ইনশাআল্লাহ। গণভোটের রায়ও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আইনি কোনো জটিলতাই পথে বাধা হয়ে থাকতে পারবে না। আইন মানুষের জন্য, সংবিধান মানুষের জন্য, আইনের জন্য, সংবিধানের জন্য, মানুষ নয়। 419 যাত্রী নিয়ে রাতে শুরু হচ্ছে এবছরের হজ ফ্লাইট। রাত 12:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজের সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন হাজিরা। এদিকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানিয়েছেন, হজের খরচ কিভাবে আরও কমানো যায় সে বিষয়ে চিন্তা করছে সরকার। শুভ মাহফুজের রিপোর্ট। বছর ঘুরে এরই মধ্যে মুসল্লিদের পদচারণায় মুখর রাজধানীর আশকোনার হজ ক্যাম্প। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণে মহান আল্লাহর কাছে শুকরিয়া হজ যাত্রীদের। প্রথম দিনে হজে যাওয়াটার যে একটা এত সুন্দর আনন্দঘন পরিবেশ, আনন্দমুখর, এই বিষয়টা একদম আমাদের অভিভূত করেছে আর কি। আমি হজে যেতে পারে আমি নিজেকে খুব ধন্য মনে করতেছি। আল্লাহ
শুধু আমাকে নয়, সারা দেশের জন্য এই আনন্দ বয়ে আনুক। আল্লাহর কাছে আমার চাওয়া পাওয়া যে আমি হজ করব, ফরজ হজ করব। তো আজকের এই দিনে সেই স্বপ্ন আমার পূরণ হতে যাচ্ছে। ছোট থেকে আশা ছিল মক্কা শরীফ হযরত মুসা সাল্লামের রওজা জিয়ারত করব, আল্লাহ আশা পূরণ করছি। জীবনের অন্যতম এই স্বপ্ন পূরণের ধারপ্রান্তে এসে এবারের হজ ক্যাম্পের পরিবেশ ও হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজযাত্রীরা। এখানকার ব্যবস্থাপনা এখন পর্যন্ত আমি যেটুকু দেখেছি সন্তোষজনক। আমার সাথে যারা আছেন সবাই মোটামুটি প্লিজ। সমস্ত হাজিকে আল্লাহ তাআলা সুস্থ রেখে সুষ্ঠুভাবে হজ আদায় করে তৌফিক দান করুন। আমরা একসাথে আমাদের আত্মীয় স্বজন একসাথে যাচ্ছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। প্রথম হজ ফ্লাইটের যাত্রী হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। আমরা হজ ক্যাম্পে হজ ব্যবস্থাপনা যথেষ্ট ভালো আমাদের কাছে মনে হয়েছে। ক্যাম্পে হজ যাত্রীদের সার্বিক খোঁজখবর নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ। নিজেকে হাজিদের খাদেম দাবি করে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস তার। আমরা যদি সুযোগ সুবিধা দেখতে ব্যর্থ হই, আমাদের উচিত আমাদের দায়িত্ব ছেড়ে দেয়। উনি আমাদের চেয়ে অধিক পরিমাণ চিন্তা করেন কিভাবে হাজিদেরকে আরও কম মূল্যে সুযোগ সুবিধা দিয়ে যে অসুবিধাগুলি আপনারা বলতেছেন সেই অসুবিধাগুলি যেন না হয় ভবিষ্যৎ আমরা দেখব। এবছর বাংলাদেশ থেকে হজের সুযোগ পেয়েছেন ৭৮,৫০০ জন। ২১ মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে হজ হবে ২৬শে মে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি হিসেবে স্বীকৃতি পেলেও গত ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি আসেনি মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুব নেতৃত্ব উন্নয়ন সংগঠন জেসিআই কার্নিভাল ২০২৬ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশের মাথাপিছু আয় ও জিডিপি এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছয়নি। এখনও প্রায় ৪২% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। অনেকেই শিক্ষার অধিকার বঞ্চিত। তবে নানা খাতে দেশের বিভিন্ন অগ্রগতির দিক তুলে ধরে খাদ্য ঘাটতি থেকে উত্তরণে বাংলাদেশের সক্ষমতায় আশাবাদী তিনি। এ সময় তরুণদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশের উদ্যোগ স্ব-উদ্যোগে ব্যবসা ও কৃষিভিত্তিক খামার প্রতিষ্ঠাকে দেশের জন্য ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫৬ বছর গেছে। ৫৬ বছরে আমরা জোর গলায় বলতে পারছি না যে আমরা এই ৫৬ বছরে খুব ভালো করেছি। আমরা রাজনৈতিক নেতারা, আমরা সমাজের বিশিষ্ট নেতৃবর্গ, শিল্পপতি, ব্যবসায়ী, আমরা কিন্তু জোর গলায় এই কথাটা এখনো বলতে পারবো না। এই যে একটা দেশ, এই যে সমাজ, এটাকে পরিবর্তন করার জন্যে আমরা বহুবার চেষ্টা করেছি। আমি কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তিকে দায়ী করতে চাই না। জাতীয় সংসদে সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের প্রথম দিনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর এবং খুলনা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের নিবেদিত প্রাণ আইন প্রণয়নে যারা ভূমিকা রাখতে পারবে এবং সংসদে কথা বলার যোগ্যতা আছে তাদের মূল্যায়ন করা হবে। আহমেদ সরারের রিপোর্ট। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে নির্বাচনকে সামনে রেখে দলের নারী নেত্রীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার বিকাল থেকে এই সাক্ষাৎকার নেওয়া শুরু হয়। যারা দলের মনোনয়ন প্রত্যাশী তারা সাক্ষাৎকার দিতে বিকাল ৩টার আগেই গুলশানে দলের চেয়ারম্যান কার্যালয়ে এসে হাজির হন। সোয়া ৩টার দিকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান কার্যালয়ে এসে পৌঁছান। তিনি আসার পর শুরু হয় সাক্ষাৎকার নেয়ার প্রথম দিনের পর্ব। সাক্ষাৎকার নিতে গুলশান কার্যালয়ে ঢোকার আগে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, সংরক্ষিত আসনে মনোনয়ন চূড়ান্ত করতে কোন কোন বিষয়ের উপর জোর দেবে মনোনয়ন বোর্ড। ভয়াবহ দুঃসময় পার করে আমরা আজকের গণতন্ত্র উত্তরণে এই পর্যায়ে এসে পৌঁছেছি এবং গণতন্ত্রকে সবল, সচল এবং শক্তিশালী করার জন্য এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে মহিলারা যে অবদান রেখেছে বিগত 15-16 বছরের আন্দোলনে, 17 বছরের আন্দোলনে, নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। পাশাপাশি সংসদে কথা বলা এবং কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে
জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এই সব বিষয়গুলো এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। সাক্ষাৎকার শেষে বেরিয়ে এসে মনোনয়ন প্রত্যাশীরা জানান বোর্ডের সামনে তারা কথা বলেছেন। মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত চূড়ান্ত করবে। দল যাকেই মনোনীত করবে তাকেই তারা মেনে নেবেন। ওনারা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে ওনারা আমাকে মনোনয়ন দিবে, আর ওনারা যাকে যোগ্য মনে করবেন ওনারা তাকেই দিবেন। আর আমি এতদিন দলের জন্য কাজ করে এসেছি, আমি চাই যে তারা আমাকে মনোনয়ন দেখ না দেখ, আমি যেন এইভাবেই কাজ করে যেতে পারি। দীর্ঘদিন যেহেতু আমরা দলের সাথে কাজ করেছি, এখানে ব্যক্তির স্বার্থ থেকে আমাদের দলের স্বার্থ, দেশের স্বার্থটাই সবচেয়ে ঊর্ধ্বে। আমাকে যদি দল সমর্থন করে বা নীতি নির্ধারণেরা যদি আমাকে এই জায়গায় উপনতি করে, তাহলে নারীদের নিয়ে আমি ব্যাপক হারে কাজ করতে চাই। দলীয় প্রধানের দেখলাম যে উনি আমাদের মতো তৃণমূলদের কথা শুনেছে যে আমরা কি চাই। তো আমি আশাবাদী, আমার সবগুলো মামলা মোকদ্দমার বিষয়ে শুনেছে। আমি কিন্তু বাংলাদেশের প্রথম আইসিটি মামলা খাওয়া নারী নেত্রী। আমার নামে মামলা হয়েছে, আমার উপর হামলা হয়েছে 18 সালে। আমি অ্যারেস্ট হয়েছিলাম, অনেক ত্যাগ আছে এবং নাটোরের মানুষের তাগিদেই, ওদের চাওয়াতেই আমি আজকে এখানে এসেছি। ঢাকার রাজপথে এমন কোনো প্রোগ্রাম নাই যে সময় আমরা করি নাই। এই গুলশান অফিসে একদম বসার বা কোনো লোক ছিল না, আমরা হাতে গোনা 15 থেকে 20 জন মহিলা আমরা এই অফিসে তখন বসতাম। এই যে দলের প্রতি লং টাইম যে কন্ট্রিবিউশন, কারণ এছাড়া দল আমাকে যখন যা দায়িত্ব দিয়েছে, কারণ আমি জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি ছিলাম, আমি জেলা মহিলা দলের 2 টার্ম সেক্রেটারি ছিলাম, আমি সততার সাথে পালন করেছি। আমাকে যদি মনোনয়ন দেওয়া হয়, আমি এই যে আমার যত রকমের কাজকর্ম, যত রকমের কর্মদক্ষতা, যোগ্যতা, ক্ষমতা অনুযায়ী আমি নিজেকে একটা যোগ্য প্রার্থী হিসেবে মনে করি। শনিবার বেলা 3টায় শেষ দিনের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে, যেখানে থাকবেন ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট বিভাগের প্রার্থীরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। জয়সওয়াল বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, ভারত সব ঘটনা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জ্বালানি সংক্রান্ত এক প্রশ্নে মুখপাত্র বলেন, গত মার্চ মাসে ভারত বাংলাদেশে 22,000 মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছে এবং চলতি মাসেও এই সরবরাহ অব্যাহত রয়েছে। দেশের জ্বালানি সংকট মোকাবেলায় এনার্জি সাশ্রয়ী নীতি প্রণয়নে গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। অভিযোগ করেন, জ্বালানির ক্ষেত্রে পরনির্ভরতা কমানোর বদলে সরকার উল্টো ভারত নির্ভর নীতির পথে হাঁটছে। রাজধানী বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সেমিনারে ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট আইডিবির বিশেষজ্ঞরা এনার্জি সাশ্রয়ে স্থানিক পরিকল্পনার উপর জোর দেন। সেক্ষেত্রে বহুতল ভবনে যথেষ্ট আলো বাতাস প্রবেশের জন্য গ্রিন বিল্ডিং, দিনের আলো ব্যবহার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার কমানোর নীতি প্রণয়নের পাশাপাশি জীবনাচরণে পরিবর্তনের জন্য সচেতনতা বাড়ানোর কথাও বলেন। বৈশ্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে এনার্জি সাশ্রয়ে স্থানিক ও সামগ্রিক পরিকল্পনার কথাও বলেন বিশেষজ্ঞরা। এবার শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি স্প্রিং মিটিং অফ IMF অ্যান্ড WBG বিশেষ সংবাদ। জ্বালানি, আইসিটিতে ও প্রযুক্তিতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। এছাড়া প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাজ্য। দীর্ঘদিনের বন্ধু জাপানের জাইকাও সহায়তা দিয়ে পাশে থাকবে বাংলাদেশের। বিশ্বব্যাংকের বসন্ত সভার 4র্থ দিন শেষে এসব কথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। ইন্টারন্যাশনাল মনিটারি ফোরাম IMF এর বসন্তকালীন বৈঠকের 4র্থ দিনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা ওয়াশিংটনের দ্বিপাক্ষীয় সম্পর্ককে এগিয়ে নেওয়ার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার আশ্বাস দেন পল কাপুর। এরপর আমির খসরু মাহমুদ চৌধুরী একে একে বৈঠক করেন জাইকা সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধি দলের সঙ্গে। পরে এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। আমেরিকা বাংলাদেশের সাথে যেখানে সম্ভাবনাগুলো আছে এগুলোকে ম্যাক্সিমাম কিভাবে এক্সপ্লয়েট করা যায়, এবং বিশেষ করে টেকনোলজি, AI
এইসব জায়গায় আমেরিকার যে স্ট্রেংথ আছে এটা তারা ইন্টারেস্টেড বাংলাদেশের সাথে কাজ করার জন্য। এইখানে সহযোগিতার জন্য আমাদের ওয়ার্ল্ড ব্যাংক সহ আমেরিকা, গেট ফাউন্ডেশন, এগুলো একটা আলোচনা চলছে। টোটাল বাংলাদেশের ডিপিআই এবং ডিজিটালাইজেশন পুরো দেশকে একটা ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে এনে এটা জনগণ এটা থেকে যাতে বেনিফিট হতে পারে, এফিশিয়েন্ট হতে পারে। বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু জাইকাও বাংলাদেশের নতুন সরকারের উন্নয়নের অংশীদার হতে চায় বলেও জানান অর্থমন্ত্রী। জাইকার সাথে তো আমাদের আলোচনা চলতে থাকবে। জাইকাও তো বাংলাদেশে বাইল্যাটারালি তো জাপান সবচেয়ে বড় ডোনার ছিল সবসময়, এবং তাদের সাথে আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে। আগামী দিনে এই তাদের বাজেট সাপোর্ট, ব্যালেন্স অফ পেমেন্ট সাপোর্টের মধ্যে তারা হ্যাপি, তারা করবে। IMF এর $470 কোটি ঋণ কর্মসূচির আওতায় ষষ্ঠ কিস্তির $130 কোটি ছাড় এবং কিছু শর্ত নমনীয় করার বিষয়ে আলোচনা হয় IMF এর স্প্রিং মিটিংয়ে। IMF এর বসন্তকালীন বৈঠকে ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চতুর্থ দিনের মতো বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার সাথে বৈঠক করেছেন তিনি। এই ইরান এবং ইসরায়েল যুদ্ধে যেই ক্ষতি হয়েছে পুরো বিশ্বে, সেই ক্ষতি পুষিয়ে উঠতে এবং কাটিয়ে উঠতে বাংলাদেশকে কিভাবে সহায়তা করতে পারে এসব দাতা সংস্থা, সেই সব বিষয়ে আলোচনা হয়েছে এসব বৈঠকে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। হামে মৃত্যু হয়েছে আরও 5 শিশুর। রাজধানীর বিশেষায়িত শিশু চিকিৎসা কেন্দ্রগুলোতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। 1 সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা স্বাস্থ্যমন্ত্রীর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে হামের প্রভাবে ভিটামিন এর ঘাটতি দেখা দিতে পারে, বাড়তে পারে রাতকানা রোগ ফিরে আসার ঝুঁকি। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হাম আক্রান্ত শিশুদের ভিড়ে উপচে পড়ছে ওয়ার্ডগুলো। অনেক শিশুই জ্বর, লালচে ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হয়ে যাওয়ার উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। হঠাৎ করে কালকে 101-2 জ্বর, 101-2 সন্ধ্যা 6টায় সাপোজ দিয়েছি, তারপরে 8টার দিক দিয়ে খিঁচুনি উঠছে। বাচ্চা প্রথমে জ্বর আসছিল, জ্বর দেখে ডাক্তার দেখাতে নিয়ে আসছিলাম, পরে খিঁচুনি উঠছে রাস্তাতে। বাচ্চার প্রথমে ঠান্ডা জ্বর ছিল, তারপরে ঢাকা মেডিকেলে দেখাইছি, ওইখান থেকে ঠিক হয় না, তারপরে হচ্ছে গিয়ে পপুলারে দেখাইছি, তাও কাজ হয় না, এখন এখানে ভর্তি করাইছি। চিকিৎসকরা জানিয়েছেন বেশিরভাগ শিশুই নির্ধারিত সময়ে হাম রুবেলা টিকা পায়নি। সময় মতো চিকিৎসা না পেয়ে নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি মৃত্যু ঝুঁকিও থাকে। 5 বছরের কম বয়সীদের ঝুঁকি সবচেয়ে বেশি। প্রাথমিক পর্যায়ে যাদের হতেছে জ্বর আসতেছে, কোনো নিউমোনিয়া নাই, শ্বাসকষ্ট নেই, তাদেরকে আমরা কোনো আউটডোর বেসিসে ট্রিটমেন্ট দিচ্ছি। যাদের দেখা যাচ্ছে কোনো কমপ্লিকেশন ডেভেলপ করতেছে, নিউমোনিয়া টাইপ কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, তাদের ক্ষেত্রে ভর্তি দিচ্ছি, অথবা কোনো বাচ্চা খেতে পারতেছে না, ওর হচ্ছে ডিহাইড্রেশনে চলে যাচ্ছে, তাদের ভর্তি দিচ্ছি। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন শুধু টিকাই এখন যথেষ্ট নয়। আক্রান্ত শিশুদের দ্রুত আইসোলেশনে রাখা জরুরি, যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে। যেগুলো জেনারেল হাসপাতাল আছে, যেমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড, জেলা পর্যায়ে মেডিকেল কলেজ হাসপাতালগুলো আছে, যেখানে রোগীর সংখ্যাটা বেশি পাওয়া যাচ্ছে, সেখানে অবশ্যই শিশুদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড করে, যন্ত্রপাতি একই, জিনিসটা হচ্ছে আইসোলেট করতে। আলাদা করতে গেলে এখন তারা চাচ্ছে না যে শিশু ওয়ার্ডে অন্যান্য রোগীও আছে, সেখানে যদি একটা হামের রোগী ঢুকে বাকিরা হামে আক্রান্ত হবে। আইসিইউ শিশুদের আছে, কিন্তু তারা হামের রোগী যদি একটা আইসিইউতে ঢুকে তাহলে অন্যরা আক্রান্ত হয়ে যাবে, তাহলে সেটা আলাদা করে ফেলতে হবে। তাহলে হবে কি যে প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগ আছে, চিকিৎসার অভিজ্ঞ ডাক্তার, নার্স সবই আছে। এটা সিদ্ধান্ত নিতে হবে এই কারণে, তাহলে এই যে সংক্রামক ব্যাধি হাসপাতাল বা শিশু হাসপাতালে প্রচণ্ড ভিড়, এভাবে আপনি যতই ডাক্তার আনেন না কেন বা যতই আপনি স্যালাইন বা আনেন না কেন, মেঝেতে রেখে সম্ভব না। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে টিকা কার্যক্রম জোরদারের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আগামী 20 তারিখ থেকে একযোগে সারা বাংলাদেশ ব্যাপী ব্যাপকভাবে আমরা টিকা কার্যক্রম নিজেছে আমরা শুরু করতে যাচ্ছি। সাভার, গাজীপুর এই এলাকাগুলিতে হামের একটু বৃদ্ধি দেখা যাচ্ছে, তবে যেই গতিতে হাম বাড়তেছিল ও গতিটা কিন্তু একটু
বন্ধ হয়েছে। এখন কোনো দিন স্ট্যাটিক একেবারে একই পরিস্থিতিতে কোনো দিন কমতেছে। আমরা আশা করি 20 তারিখের পরে যখন আমরা ম্যাসিভলি টিকাটা সকল জায়গায় দেওয়া শুরু করবো, তখন বাইরের ডিস্ট্রিক্ট থেকে যে রোগীগুলো ঢাকায় আসছে এটা কমে যাবে। শুক্রবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের জরুরি ব্রিফিংয়ে সরকারের প্রস্তুতির বর্ণনা দেন তিনি। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিক সমান অধিকার নিয়ে বসবাস করতে পারে। শুক্রবার গ্যান্ডারিয়া কিশোরী কচিকাঁচা মেলার উদ্যোগে সংগঠনটির 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চারুকলার প্রদর্শনী ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, বাংলাদেশের মানুষ বারবার নিজেদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, তবে ভবিষ্যতে যেন আর কোনো অন্যায় অবিচার বা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন না হয় সে প্রত্যাশা ব্যক্ত করেন। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী প্রদর্শনীতে শিশুদের আঁকা ছবি দেখেন এবং তাদের আঁকা ছবির প্রশংসা করেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিশুদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা পুরস্কার পেয়েছে তারা যেমন প্রশংসার দাবিদার, তেমনই অংশগ্রহণকারী প্রত্যেকেই অভিনন্দনের যোগ্য। এসব ছবি দেখে তার নিজের শৈশবের স্মৃতির কথা তুলে ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা AM শফিউর রহমান। শিশুরা যেখানে আমাদের যে অনুষ্ঠান, আমরা চাই যে বাংলাদেশে আর যাতে এই ধরনের আন্দোলন করতে না হয়, ভবিষ্যতে যাতে আর কোনো ধরনের অপশাসন, দুঃশাসন, স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন আমাদের উপর চেপে না বসে, এবং বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এমন একটি দেশ হবে যেখানে ধনী গরিব, হিন্দু মুসলমান, শিশু বৃদ্ধ সকল শ্রেণী পেশার মানুষ, রিক্সা চালক, মুচি, ড্রাইভার, একজন ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, যেই হোক না কেন, আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হতে পারি, কিন্তু আমি বিশেষ কেউ নয়। আমরা বাংলাদেশের জনগণ সকলেই বাংলাদেশের নাগরিক, আমরা সকলেই সমান অধিকার নিয়ে, একজন মানুষের অধিকার নিয়ে আমরা এই দেশে বেঁচে থাকবো। এই দেশটা আমাদের সকলের। আন্তর্জাতিক প্রসঙ্গ, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিয়েছে ইরান। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন ওই নৌপথটি জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ খোলা থাকবে। হরমুজ প্রণালী আবার চালুর উদ্যোগ নিয়ে 40টি দেশের নেতাদের নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের একটি ভার্চুয়াল বৈঠকের মধ্যে এই ঘোষণা দিল ইরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে ওয়াশিংটন, তবে তেহরান আর কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। বিশ্বের অন্যতম প্রধান নৌপথ হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দিয়েছে ইরান। এখন থেকে ওই পথে বিশ্বের যে কোনো বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ ঘোষণা দেন। তবে শর্ত জুড়ে দিয়ে ইরানের মন্ত্রী বলেন, লেবাননের 10 দিনের যুদ্ধবিরতির সময়টুকুই ওই প্রণালী খোলা থাকবে। এতে লেবাননের যুদ্ধবিরতি শেষে আবারও হরমুজ প্রণালী বন্ধের শঙ্কা করছেন বিশ্লেষকরা, যদিও সেটি নির্ভর করছে দ্বিতীয় দফার বৈঠক এবং যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চুক্তির ভবিষ্যতের ওপর। এদিকে ইরান হরমুজ প্রণালী খোলার ঘোষণা দিলেও ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তেহরান ওয়াশিংটন চুক্তি না হওয়া পর্যন্ত এ অবরোধ সম্পূর্ণ বহাল থাকবে। তবে খুব দ্রুত আলোচনার মাধ্যমে একটি চুক্তির সম্ভাবনা আছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনার সম্ভাবনার মধ্যে ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা আর কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেবে না। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে এ হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান মধ্যপ্রাচ্য যুদ্ধের স্থায়ী সমাধান চায়। এদিকে লেবাননে হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। শিক্ষক নিয়োগে কোনো দুর্বলতা বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দিনাজপুর হাজী মোহাম্মদ দানিশ বিশ্ববিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে শিক্ষক ও শিক্ষার্থীদের পড়তে হবে এবং গবেষণা করতে হবে। বলেন, যদি শিক্ষক নিয়োগে কোনো দুর্বলতা থেকে থাকে অথবা এমপিরা যদি এতে হস্তক্ষেপ করেন তাহলে শিক্ষার পরিবেশ আসবে না। শিক্ষক নিয়োগে যদি কোনো দুর্বলতা হয়ে থাকে তবে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখবেন বলে জানান তিনি। তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী
শিক্ষক নিয়োগে যদি কোনো দুর্বলতা হয়ে থাকে আমি প্রত্যেকটি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমি দেখব, মাইক্রো লেভেলে দেখব, এবং কোন শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না। যদি বিগত দিনে দিয়ে থাকেন সেই ব্যবস্থা আমাদের নিতে হবে। শিক্ষকরা মেধাবী হতেই হবে, এর কোনো বিকল্প নাই। বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই দীর্ঘমেয়াদী সেবা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে উচ্চ পর্যায়ের নীতি সংলাপ। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং আয়াত এডুকেশন ফাউন্ডেশন আয়োজিত সংলাপে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। আয়াত এডুকেশন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নুসরাত আমানের সভাপতিত্বে সংলাপে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি খাতের প্রতিনিধি এবং সুশীল সমাজের নেতারা। সংলাপে প্রবীণদের জন্য দীর্ঘমেয়াদী সেবা খাত উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। তুরস্কের ইস্তানবুল শহরে অনুষ্ঠিত আন্তঃসংসদীয় ইউনিয়নের IPU এর 152তম অধিবেশনে অংশ নিয়েছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বৈশ্বিক পার্লামেন্টারি সহযোগিতা জোরদার, গণতন্ত্রের চর্চা, মানবাধিকার এবং আন্তর্জাতিক ইস্যুগুলোতে সদস্য দেশগুলোর ভূমিকা নিয়ে এবারের অধিবেশনে বিস্তারিত আলোচনা হচ্ছে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সংসদ সদস্যরা এতে অংশ নিয়ে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরেছেন। Bangladesh reaffirms its unwavering commitment. বাংলাদেশ সামাজিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সরকার সঠিক নীতি নির্ধারণের পাশাপাশি দেশের অভ্যন্তরে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করছে। এক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ ও বিচার ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। Stability and above all justice. খুচরা বাজারে বেশ কিছুদিন ধরেই সোনালী মুরগি, সয়াবিন তেল ও সুগন্ধি চালের দাম বাড়তি। এসব পণ্যের সরবরাহ রয়েছে ঘাটতি। খুচরা বিক্রেতারা জানিয়েছেন সরবরাহ সংকটের কারণ দেখিয়ে গত 1-2 মাসে ধাপে ধাপে এসব পণ্যের দাম বাড়িয়েছেন সরবরাহ শৃঙ্খলে যুক্ত ব্যবসায়ীরা। এদিকে কাছাকাছি সময়ে অনেকগুলো পণ্যের দাম বাড়ায় খরচ নিয়ে চাপে পড়েছেন সাধারণ মানুষ। মেজবা রহমানের রিপোর্ট। কয়েক সপ্তাহ ধরে বাজারে ভোজ্য তেলের সংকট, এর মধ্যেই বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সপ্তাহান্তে সোনালী মুরগির দাম কিছুটা কমে কেজিতে 380 থেকে 400 টাকায় নামলেও ব্রয়লার মুরগির দাম 190 থেকে 200 টাকায় স্থির রয়েছে। ব্রয়লার বেচতেছি 175 থেকে 80, হাইব্রিড বেচতেছি 360, সোনালী বেচতেছি 410, 400 এরকম। এদিকে ঈদুল ফিতরের প্রায় 1 মাস পার হলেও গরুর মাংসের দাম এখনও 800 টাকা কেজি। বিক্রেতারা বলছেন মাংসের দাম আরও বাড়তে পারে। গরুর দাম ঈদের আগে যা ছিল এখনো তাই আছে, 800 টাকা কেজি, 800 টাকা কেজি। এই সপ্তাহে 1200 টাকা কেজি, আর ছাগলের 1100 টাকা কেজি। নদীর মাছের দাম কিছুটা বাড়তি, তবে বিক্রেতারা বলছেন স্থিতিশীল আছে মাছের বাজার। মাছের দাম তেমন একটা বাড়ে নাই। এই যে শিং মাছ বেচলাম, মাগুর মাছ বেচলাম 500 টাকা কেজি, শিং মাছ 400 টাকা কেজি, টাকি মাছ 400 টাকা কেজি, এই শৈল মাছ 800 টাকা কেজি। আগের মতোই আছে, মাছের দাম বাড়ে নাই। ভোজ্য তেলের বাজারে অস্থিরতা কাটছেই না। খুচরো ব্যবসায়ীরা জানান বড় কোম্পানিগুলো ভোজ্য তেলের সরবরাহ বন্ধ রেখেছে। রূপচন্দা তীর এরা মাছের বর্তমানে পাইতেছে না, কম পাইতেছে। পুষ্টি, ফ্রেশ, স্টারশিপ এরা মোটামুটি এভেলেবেল পাওয়া যায়, গাড়িতে 5টা কম, ঠিক আছে। তবে কিছুটা স্বস্তি সবজির বাজারে। কিছু সবজির দাম বাড়তি হলেও স্থিতিশীল বেশিরভাগের দাম। করলা 60 টাকা, মূলা 40 টাকা, 30 টাকা কেজি বিক্রি করা হইতো। আর টমেটো ভালো, যেটা কোয়ালিটি ভালো, এটা 50। ক্রেতারা বলছেন নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়লেও বাড়েনি আয়। এতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এই পণ্যের দামটা যখন বাইরে জায়গা, তখন আমাদের বাল বাচ্চা নিয়ে, আমাদের সমস্ত কিছু নিয়ে চলতে খুব হিমশিম খাই আমরা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত বাজার মনিটরিং এর তাগিদ দিলেন ক্রেতারা। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, হজ ফ্লাইট উদ্বোধন করতে আশকোনা হজ ক্যাম্পে হাজিদের সাথে কুশল বিনিময় করছেন প্রধানমন্ত্রী। আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে।
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক সমাজে বিভিন্ন মতের মানুষ থাকলেও বৈচিত্র্যের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর পরিবার দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন বাংলাদেশের ভৌগোলিক সীমারেখায় অবস্থানকারী সকল সম্প্রদায়ই সাংবিধানিকভাবে নাগরিক অধিকার ভোগ করবে। এ সময় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণপ্রভুকে মুক্তির ব্যাপারে অতি শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ধর্ম ভিন্ন হলেও দেশ সবার। দেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে মন্দিরের বেদখল জমি উদ্ধারে পাশে থাকার আশ্বাস দেন ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের বৈশাখী উৎসব। রাতে জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় নগরীর টাউন হল মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান সরকার রুকন। প্রধান বক্তা ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রুকন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জাসাস শিল্পীরা। শেষ করছি সংবাদ। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে জ্বালানির ভোগান্তি চলছে, দেশের ইতিহাসে এখন সর্বোচ্চ মজুত দাবি প্রতিমন্ত্রী। সংকট নিয়ে লুকোচুরি না করার আহ্বান ডাক্তার শফিকের। 419 যাত্রী নিয়ে রাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হাজিরা। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে অংশীজনের সাথে ভারত আলোচনা চালিয়ে যাবে, জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। হামে আরও 5 শিশুর মৃত্যু, হাসপাতালগুলোতে ঠাঁই মেলা কঠিন। 1 সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা স্বাস্থ্যমন্ত্রী। যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা ইরানের। চুক্তি না হওয়া পর্যন্ত তেহরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে বলেছেন ট্রাম্প। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bznews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।